ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে জনাব মুবাশিরুল ইসলাম, আপনার কাছে আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বর্তমানে যে সরকার ব্যবস্থাপনা রয়েছে ইনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার বা অনেকেই বলছে বিপ্লবী সরকার। তো বর্তমান সরকার ব্যবস্থাপনাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হচ্ছে, দলীয়ভাবে নয়। আপনি একজন নাগরিক হিসেবে বর্তমান সরকার ব্যবস্থাপনাকে আপনি কি বলবেন, অন্তর্বর্তীকালীন সরকার নাকি বলবেন বিপ্লবী সরকার? বা যদি বিপ্লবী সরকার হয়ে থাকে বা অন্তর্বর্তীকালীন সরকার হয়ে থাকে, তাদের যে পদক্ষেপগুলো আপনি দেখছেন নিশ্চয়ই, সেগুলোকে আপনি কিভাবে দেখছেন যদি একটু আমাদেরকে বলেন। আসলে এই 5 তারিখে যে সরকার পতনের পরে বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্যতা দেখা দিয়েছিল, এরকম একটি পরিস্থিতিতে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার না বিপ্লবী সরকার, তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের একজন মেধাবী মানুষ যিনি গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ নামে একটি মানচিত্র রয়েছে, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র রয়েছে, যার মাধ্যমে গোটা পৃথিবী বাংলাদেশকে চিনেছে, যিনি বাংলাদেশের একজন নোবেল লরিয়েন্ট, যিনি নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, উনার মতো একজন মেধাবী মানুষ ছিল বলেই এরকম একটি পরিস্থিতি আসলে আমাদের সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে আমি মনে করি। আমরা দেখেছি চলমান ছাত্র আন্দোলনে অনেক দেশে আন্দোলন করার কারণে আমাদের দেশের কিছু নাগরিক বিপদে পড়ে গেছিলেন। কিছু কিছু দেশে আন্দোলনের কোনো রুলস নাই, আইন নেই, আন্দোলন তারা নিষিদ্ধ করে রেখেছেন, যে কোনো আন্দোলন। এবং দুবাইতে একটি ঘটনা ঘটছে, এবং এগুলোতে আসলে চাকরি চলে যায়, জামিনও হয় না, দীর্ঘদিন কারাবাসে থাকতে হয়। আমরা দেখেছি ডক্টর ইউনূসের একটি ফোন কল, তার একটি রিকোয়েস্টেই দুবাই সরকার কিভাবে উনাকে সম্মানিত করেছেন এবং অনেক বড় একটা দৃষ্টান্ত স্থাপন করে নাগরিকদেরকে কিভাবে দুবাই সরকার সম্মানিত করে সেখান থেকে, কারাগার থেকে মুক্তি দিয়েছেন। তো এই সরকারকে আমি পজিটিভলি নিচ্ছি, কারণ এরকম একটি মুহূর্তে দায়িত্ব নেওয়াটাই একটা চ্যালেঞ্জ ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ডক্টর ইউনূস ছাড়া অন্য কোনো ব্যক্তি এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারতেন না, বা পরিস্থিতিকে যেভাবে সামাল দেওয়ার কথা সেভাবে হয়তো সামাল দিতে পারতেন না। এই সরকার তত্ত্বাবধায়ক না বিপ্লবী, এটা অনেকেই প্রশ্ন করে, কিন্তু আমি বিষয়টাকে ওইভাবে গুরুত্ব দিয়ে দেখি না। আমি শুধু এতই গুরুত্ব দিতে চাই যে ডক্টর ইউনূস যে দায়িত্ব গ্রহণ করেছেন, উনাকে আমাদের সহযোগিতা করা উচিত, যেন উনি প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারেন। আওয়ামী সরকার, এই ফ্যাসিস্ট এই হাসিনা সরকার যে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলেন, এই অধিকার উনি সুন্দরভাবে ফিরিয়ে দিবেন এবং বাংলাদেশ আবার বহুদলীয় গণতান্ত্রিক পরিবেশ, সুন্দর গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে। আমি এটাই আশা করছি সরকারের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে বিগত সরকার বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পর্যায়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে উনি একটা সেটআপ তৈরি করে গেছেন, যেটা আমাদের জাতি হিসেবে, বাঙালি জাতির উপরে একটা কালরাত্রি হিসেবে আমাদের উপরে প্রতিস্থাপন হয়েছে। তো আমরা প্রত্যেকেই জানি নাগরিকরা যে আসলে বাংলাদেশের অনেকগুলো সিস্টেম সংস্কার হওয়ার দরকার। তো আপনি বর্তমান সরকারের কাছে মানে কোন কোন সেক্টরগুলোতে সংস্কারের ব্যাপারটাকে আপনি একটু বেশি গুরুত্ব দিতে বলবেন এবং আপনার অভিমত ব্যক্ত করবেন যে কিভাবে সংস্কারটা করলে আসলে আমরা একটা উন্নত জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে বাংলার মানুষ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই সরকারকে বিভিন্নভাবে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলার একটা চক্রান্ত চলছে। দেখবেন হঠাৎ মাঠে রিক্সাওয়ালারা নেমে গেছে, হঠাৎ ভ্যানওয়ালা নেমে গেছে, হঠাৎ ইসকন নেমে গেছে। এভাবে প্রতিনিয়ত, এগুলো কিন্তু আসলে কোনো রাজনৈতিক আন্দোলন না, কোনো সামাজিক আন্দোলন না, এটা কিন্তু একটা চক্রান্ত, এটাই স্পষ্ট। তো এই কারণেই সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যে প্রশাসনে যারা আছে তাদের মধ্য থেকে আওয়ামী প্রেতাত্মাদেরকে চিহ্নিত করে তাদেরকে আগে সরাতে হবে। যদি ওনারা এটা না করতে পারেন তাহলে আসলে এই যে প্রতিবন্ধকতা রাষ্ট্র পরিচালনায়, এই প্রতিবন্ধকতা প্রতি মুহূর্তেই এই ইউনূস সরকারকে ফেস আক্রমণ করবে। এই জন্য আমি সর্বপ্রথম গুরুত্ব দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন আপনার প্রশাসনের
যারা দায়িত্বে আছেন এগুলোতে একটু গুরুত্ব দেওয়া, যে এখানে কারা এখনো কাদের শেল্টারে কাদের ছায়ায় এখনো বাংলাদেশে এই ছাত্র হত্যাকারী সরকার, এই ভোটচোর সরকার, এই স্বৈরাচারী সরকারের প্রেতাত্মারা এখনো ওভারদেশ ঘোরাফেরা করছে এবং বাংলাদেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমার দৃষ্টিতে যেখানে দৃষ্টি দেওয়ার দরকার সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন, সেটা অলরেডি গঠন হয়ে গেছে আমরা জানি। এই নির্বাচন যেন একটি সুনির্দিষ্ট ফর্মুলায় হয়, সরকার পরিবর্তনের সাথে সাথে যেন এই ফর্মুলা পরিবর্তন না হয়, এরকম একটা স্থায়ী ব্যবস্থা করা, যেন এক স্বৈরাচারের পতনের পর আরেক স্বৈরাচার পুনর্বাসিত হতে না পারে। এই কারণে নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনার যে ব্যবস্থাপনা সেটার একটি স্থায়ী রূপ দেয়া, যেটি সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন হবে এবং কোনো মন্ত্রণালয়ের আওতায় থাকবে না, সরকার পতনের সাথে যার কোনো সম্পর্ক থাকবে না, যে নিজে যাদের শক্ত মেরুদণ্ড যাদের থাকবে এবং যারা নিজেদের আইনে নিজেদের শক্তিতে নিজেদের প্রশাসনিক দক্ষতা দিয়ে বাংলাদেশের নির্বাচন পরিচালনা করবেন এবং যারা বাংলাদেশকে সুন্দর নির্বাচন উপহার দিবেন, এই দুটি বিষয়ে মূলত গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটি ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ কেমন হবে বলে আপনি মনে করছেন? আমাদের নেতৃত্ব বলতে আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, যাকে বাংলার রাখাল রাজা বলা হতো, যিনি আধুনিক বাংলাদেশের রূপকার, আধুনিক কৃষির রূপকার, যিনি বাংলাদেশের প্রথম ইরি নিয়ে এসেছিলেন, দরিদ্র দেশটিকে যিনি ক্ষুধামুক্ত করার জন্য ব্যাপক ভূমিকা রেখেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন দেশনেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দলের অ্যাক্টিং চেয়ারম্যান, দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও শক্ত হাতে এই দলকে নেতৃত্ব দিয়েছেন। তারুণ্যের দীপ্ত অহংকার, যার নেতৃত্বে কাজ করাই এবং যার নেতৃত্বের একটি দলের একজন ছোট কর্মী হিসাবে আমি গর্ববোধ করি। তাদের নেতৃত্বেই আমরা রাজনীতি করি, উনাদের আদর্শেই আমরা রাজনীতি করি। মূলত এই নেতৃত্ব জিয়া পরিবারের, আমরা জিয়া পরিবারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমাদের নেতৃত্ব বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যদি বলি তাহলে অবশ্যই আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, ক্ষুধা দারিদ্র মুক্ত, মাদক মুক্ত এবং যেখানে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, যেখানে আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে ভূমিকা, যে রাস্তা দেখিয়ে গিয়েছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন, যে কিভাবে তরুণ এবং যুব সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে কাজে লাগানো যায়, কর্মসংস্থান সৃষ্টি করা যায়। এক কথায় আমরা বেকার মুক্ত বাংলাদেশ গড়ার ব্যাপারে বদ্ধপরিকর। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই বিগত অবৈধ নির্বাচিত হাসিনার সরকার যুব সমাজকে কিভাবে মাদকের দিকে ঠেলে দিয়েছিলেন। আমরা বিরলের পরিস্থিতি দেখলেই বুঝতে পারি 2008 সালের আগ পর্যন্ত আমাদের বিরল কতটুকু মাদকাসক্ত ছিল, কতজন ছেলে মাদকাসক্ত ছিল। আর এই আওয়ামী শাসন আমলে কিভাবে এই মাদককে ছড়িয়ে দেওয়া হয়েছিল যুব সমাজ ধ্বংস করার জন্য। কারণ আসলে তারা জানে যুবরাই হচ্ছে একটি দেশের সব থেকে বড় শক্তি, সব থেকে বড় স্তম্ভ, মেরুদণ্ড বলা যায়। মেরুদণ্ড যদি যুবকদেরকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে অবৈধভাবে অনির্বাচিতভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে। এই কারণেই তারা টেকনিক্যালি যুব সমাজকে মাদক ধরিয়ে দিয়েছিল, মাদকাসক্ত যুব সমাজ একটা তারা গঠন করেছিল এবং তারা পুরো রাষ্ট্রকে মাদকে সয়লাভ করে দিয়েছিল। খেয়াল করলেই বুঝতে পারবেন এই সরকারের যে পতন হয়েছে এই ছাত্র যুবকদের দ্বারাই কিন্তু পতন হয়েছে। আর এই ছাত্র এবং যুব সমাজকে ধ্বংসের জন্যই তারা সব সময় কাজ করেছে। তো দিন শেষে এই যুব সমাজ, ছাত্র সমাজ বুঝেছে যে আসলে এই অনির্বাচিত সরকারকে যদি আমরা হটাতে না পারি তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের যে যুব সমাজ এরা ধ্বংস হয়ে যাবে, এই দেশ ধ্বংস হয়ে যাবে, এই দেশটি চলে যাবে আমলাদের হাতে, এই দেশ চলে যাবে যাদের মেধাহীন রাজনীতিবিদদের হাতে,
মেধাহীন রাজনীতিবিদদের হাতে দেশ গেলে সেই দেশের আসলে উন্নয়ন কখনোই সম্ভব নয়। আর আমার দল বাংলাদেশ জাতীয় দল সবসময় মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী, মেধাবীদের দ্বারা রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করেন। আমি আশা করছি আগামী বাংলাদেশ হবে মেধাবীদের বাংলাদেশ, বাংলাদেশ হবে সাধারণ খেটে খাওয়া মানুষের বাংলাদেশ, এবং বাংলাদেশের যারা শিক্ষিত কিন্তু চাকরি নাই এরকম যারা জনশক্তি রয়েছে, আপনারা জানেন জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের এই জনশক্তিকে বিদেশে রপ্তানি শুরু করেছিলেন, অর্থাৎ বিদেশে কাজের সুযোগ সৃষ্টি করার জন্য উনি বিদেশে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেরিয়েছিলেন। আশা করছি আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বহির্বিশ্বের সঙ্গে ভালো একটি সম্পর্কের মাধ্যমে আমরা প্রচুর রেমিটেন্স যোদ্ধা তৈরি করতে পারবো। পাশাপাশি আপনারা জানেন যে বর্তমানে ফ্রিল্যান্সিং এর বিষয়টি, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিন্তু এখন বেকারত্ব দূর হচ্ছে এবং ভালো আসলে ইনকামের জন্য একটি সোর্স এটি। তো এইখানে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, এই প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য যা যা করার দরকার আমার দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে সেই কাজগুলি করবে ইনশাল্লাহ। সর্বোপরি বাংলাদেশ হবে জনগণের, বাংলাদেশ হবে খেটে খাওয়া মানুষের, বাংলাদেশ হবে একটি অবাধ গণতান্ত্রিক, এরকমই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে।